আপু প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি তো তোমাদের ছোট বোনের মতো, তাই না? দেখো, তোমরা যা করছো তাতে তো আমি ভুলেই গিয়েছি আমি ছেলে নাকি মেয়ে। তাই নাকি? মনে কর তুই মেয়ে। আর আমরা হলাম ছেলে। আর আজকে আমরা দুইজন মিলে আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ। তবে একটা না, দুইটা বউ। দুজন দুই দিক থেকে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে গিয়ে বাসর ঘরে প্রবেশ করলো। তারপর একজন গিয়ে দরজা বন্ধ করে দিল, আরেকজন আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি কাঁপা কাঁপা স্বরে আমতা আমতা করে বললাম, আপু প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি তো তোমাদের ছোট বোনের মতো, তাই না? আমার কথা শুনে তারা দুই বোন একে অপরের দিকে তাকিয়ে বড় বোন বলে উঠল। ছোট বোনের মতো মানে কি? তখন ছোট বোন বলে উঠল, তোর মাথা কি পাগল হয়ে গিয়েছে নাকি? বলেই ছুটে এসে আমাকে ধরতে গেলে আমি খাটে এসে গুটিসুটি হয়ে এক কোণায় বসে কাপা স্বরে একটা নিঃশ্বাস ছেড়ে, দেখো, তোমরা যা করছো তাতে তো আমি ভুলেই গিয়েছি আমি ছেলে নাকি মেয়ে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা ছেলে আর আমি মেয়ে। আমার কথা শুনে দুইজনই ডেভিলদের মতো হু হু করে হেসে ওঠে। আর তাদের মধ্যে বড় বোন বলে। তাই নাকি? মনে কর তুই মেয়ে। তখন ছোট বোন বলে, আর আমরা হলাম ছেলে। আর আজকে আমরা দুইজন মিলে তোর সতীত্ব হরণ করব। ওদের কথা আর হাসি দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওরা যেই আমাকে ধরে কিস করতে যাবে তখনই আমি বলে উঠি, আপু, আমি পানি খাবো। দুইজনই একে অপরের দিকে তাকিয়ে একজন উঠে গিয়ে আমাকে পানি দেয়। আমি উঠে বসে পানি খেতে থাকি। পানি খাওয়া শেষ, ইচ্ছে করে নিজের গায়ে পানি ঢেলে দেই। তারপর ফ্রেশ হব বলে ওয়াশরুমে চলে যাই। এখন ফ্রেশ হতে হতে চলুন আপনাদেরকে কাহিনীটা কি তা বলি। আর আমি কে, আর এসব কি হচ্ছে তাও আপনাদেরকে বলি, কেমন? আমি মেহেদী হাসান। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আব্বু আম্মুর একমাত্র সন্তান আমি। আব্বু ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আমাদের জয়েন্ট ফ্যামিলি আর বিজনেসটাও জয়েন্ট। আমার আব্বু আর মামা মিলে দেখাশোনা করে সেটা। আসলে আমার আব্বু ও পরিবারের একমাত্র সন্তান ছিল, তাই আমাদের বাসায় মামারাও একসাথে থাকেন। আব্বু আম্মু মামা মামি আর দাদা দাদি আর আমার মামাতো দুই বোনকে নিয়ে আমাদের জয়েন্ট পরিবার। আর আমার দুই বউ আমার সম্পর্কে মামাতো বোন হয়। আমার একমাত্র মামার দুই বোন এরা। তারা যমজ দুই বোন। এক সেকেন্ডের ছোট বড় তারা। যে একটু বড় তার নাম সাদিয়া আক্তার আর যে একটু ছোট তার নাম নাদিয়া আক্তার। আমি ছোটবেলা থেকে তাদেরকে অনেক ভয় পেতাম, কারণ ওরা দুইজনই আমাকে আব্বু আম্মুর কাছ থেকে শুধু শুধু মায়ের আর বকা খাওয়াতো। শুধু তাই নয়, সুযোগ পেলে নিজেরাও পিটাতো। কিন্তু মামা মামি আমাকে বাঁচিয়ে নিত। আমার থেকে 3 বছরের বড় ওরা। আর ওদের রাগের জন্য আমি ওদের ভয় পেতাম অনেক। একবার আমি যখন ক্লাস 2তে পড়ি তখন ওরা আমাকে অনেক ভয় দেখিয়েছিল। ওরা যেখানে যেত আমি সেখান থেকে পালিয়ে যেতাম। স্কুলের সময় শুধু স্কুলে যেতাম, আর বাকি সময় রুমে বন্দি হয়ে থাকতাম। আবার মাঝে মধ্যে ওদের জন্য স্কুলেও যেতাম না। আম্মু আব্বু ভাবতো ঠিক হয়ে যাবে, কিন্তু 1 বছর পার হওয়ার পরেও যখন আমি ওদের ভয়ে রুম থেকে বের হতাম না, ঠিক মতো খেতাম না, তখন আমাকে সবাই সিদ্ধান্ত নেয় খালাদের বাসায় পাঠিয়ে দিবেন। কিন্তু আম্মু রাজি হয় না। তখনই আব্বু বলে, দেখো, সে আমাদের একমাত্র ছেলে। সে যদি এভাবে ঘরবন্দি হয়ে থাকে তাহলে সামনে কি হবে সেটা ভেবে দেখেছো? মেহেদী হয়তো কোনো কারণে মামুনিদের ভয় পায়। দেখো, পরে ঠিক হয়ে গেলে তাকে আবার এখানে নিয়ে আসা যাবে। আর তাছাড়া তুমিও সেখানে গিয়ে থেকো মাঝে মধ্যে। আব্বুর কথায় আম্মু পরে বিষয়টা বুঝতে পারে। আমাকে ঢাকা থেকে যশোরে পাঠিয়ে দেওয়া হলো খালাদের বাসায়। তবে আমি একা না, সাথে আম্মু আসে। 3 বছর পর যখন 5-এর পরীক্ষা দিয়ে বাসায় ফিরলাম, তখন আর আপুদের আগের মতো ভয় পেতাম না। তা দেখে আব্বু আম্মু স্বস্তি পায়। কিন্তু আপুরা আমার সাথে কেমন যেন আচরণ করতো আমার সাথে, যে আমি কিছুই বুঝতাম না। আমি যেখানে যেতাম তারাও আমার পিছন পিছন সেখানে যেত। আমি কোনো বিপদে পড়লে তারাই আমাকে উদ্ধার করত, নিজেদের ভাগের খাবার আমাকে দিয়ে দিত। একদিন আমি ঘুরতে যাই, সেখানে আপুরাও ঘুরতে আসে আমার সাথে।
সেখানে গিয়ে আপুরা ফুচকা খেতে চাইলো আর আমাকেও বলে ফুচকা খেতে, তাই অজ্ঞতা রাজি হতে হলো ইচ্ছা না থাকা সত্ত্বেও। কি আর করার, 2 প্লেট ঝাল করে ফুচকার অর্ডার দিয়ে আমরা বেঞ্চে গিয়ে বসলাম। আমি মাঝখানে আর আপুরা আমার দুই পাশে। একটু পরে ফুচকা মামা 2 প্লেট ফুচকা দিয়ে যায়। আপুরা হাতে ফুচকা নিয়ে দুজনে আমার সামনে ফুচকা তুলে বলে। হা করো বাবু। হা করো বাবু। আমি হাঁ করে ফুচকা মুখে পুরে নিলাম। একজনের হাত থেকে ফুচকা মুখে নিয়ে বুঝতে পারলাম অনেক ঝাল। কোনো রকমে খেয়ে ঝাল ঝাল বলে চিল্লাতে থাকি। ফুচকাওয়ালা মামাকে পানি দিতে বললি। পানি শেষ বাবা, দাঁড়াও আমি যাইয়া নিয়ে আইতাছি। এদিকে আমি চিল্লাতেই আছি। এখন তারা কি করবে আমাকে ভেবে না পেয়ে সাদিয়া আপু আমার ঠোঁট জোড়া দখল করে নিয়ে সিনেমায় যেমন করে ঠিক তেমন করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে। কিরে, এবার তোর ঝাল কমেছে তো? আমি হাঁপাতে হাঁপাতে বলি, হ্যাঁ কমেছে, কিন্তু এটা তুমি কি করলে, এটা তো পচা কাজ। বলি আমি সাদিয়া আপুর দিকে যেতে লাগলাম। নাদিয়া আপু তখন করুণভাবে বলল। তোর সাথে কথা নেই মেহেদি, তুই সাদিয়ার কাছ থেকে ফুচকা খেলি আর আমার থেকে খেলি না কেন? আমি নাদিয়া আপুর কথা শুনে বললাম, আপু দেখো, ওটা অনেক ঝাল, আমি তো খেয়ে পাচ্ছি না। তুই আমার হাত থেকে ফুচকা খেলে তোকে আমি আইসক্রিম কিনে খাওয়াবো। আইসক্রিমের কথা শুনে আমি ফুচকাটা মুখে নিলাম, কারণ আইসক্রিম আমার অনেক পছন্দ। আর ফুচকাটা মুখে নিতেই ওমা গো, মরে গেলাম, ঝাল ঝাল পানি। আমার অবস্থা দেখে সাদিয়া আপু ফুচকাওয়ালা মামার খোঁজ করতে গেল, কারণ সেই কখন সে গেল ফুচকাওয়ালা মামা আসার কোনো লক্ষণই নেই। সাদিয়া আপু চলে যাওয়ার পর নাদিয়া আপু আমাকে তার দিকে ঘুরিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট দুটো ডুবিয়ে কিস করতে লাগলো। একটু পর সাদিয়া আপু চলে এসে দেখলো আমাদের এই অবস্থা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে এগুলো দেখেও কিছু না বলে বেঞ্চে বসে পড়ল। নাদিয়া আপু আমাকে প্রায় 7 মিনিট পর ছাড়লো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, নাদিয়া আপু তুমিও পচা, তোমরা দুইজনে আমার সাথে এটা কি করলে? আমার ঠোঁট জ্বলছে। ঝাল কমেনি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন ফুচকাওয়ালা মামা এলো একটা পানি ভর্তি কলসি নিয়ে। এসে দেখে সব স্বাভাবিক, আমি শান্ত ছেলের মতো বসে আছি। ফুচকাওয়ালা মামাকে দেখে সাদিয়া আপু বলল। কি ব্যাপার মামা, সেই কখন পানি আনতে গেলে আর এতক্ষণ পরে আসলে কেন? মামা তখন মুচকি হেসে দিয়ে বললেন। কাছাকাছি কোথাও পানি নেই, তাই একটু দূরে যেতে হয়েছিল। বাজারের সামনে একটা ব্রিজ আছে, সেখান থেকে আনতে হয়েছে। ও আচ্ছা, ওটা তো অনেক দূরে মামা। হ্যাঁ বাবা। আমরা আর কিছু না বলে ফুচকার টাকা দিয়ে সেখান থেকে চলে আসি। এরপর তারা দুইজনে আমার আইসক্রিম কিনে দেয়। আমি আইসক্রিম তাদের থেকে নিয়ে দূরে দূরে থাকছি। তারপর আইসক্রিম খেতে খেতে বাড়িতে আসি। এরপর থেকে আপুদের দেখলে আবার ভয় পালাতাম, মনে হয় এই বুঝি কিস করতে আসলো, আর কুটকুট করে ইঁদুরের মতো কামড়িয়ে যদি আমার ঠোঁটগুলো খেয়ে ফেলে তখন কি হবে আমার। এটা ভেবেই আমি আর তাদের সামনে যাই না। আম্মু আব্বু বুঝতে পেরে যায় যে আমি কোনো কারণে আবার আপুদেরকে ভয় পাচ্ছি, তাই বাড়ির সবাই আপুদের জিজ্ঞেস করে আমার সাথে তারা কি করেছে। জবাবে তারা বলে। তেমন কিছু না, আসলে একটা কুকুরের বাচ্চা ধরে ওর সামনে এনেছিলাম, তাই দেখেও ভয় পেয়ে যায়। আসলে মেহেদি আইসক্রিম খেতে গিয়েছিল আর ঠিক তখন কুকুরের বাচ্চা ওর সামনে ধরাতে ও ভয় পেয়ে যায়। কেউ ওদেরকে আর কিছু না বলে সবাই আমার কাছে চলে আসে। আমি শুয়ে আছি, তখন দাদিমা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। দাদু ভাই, তুমি সাদিয়া আর নীলিমাকে ভয় পাচ্ছ কেন? আমি তখন ছোট, তেমন কিছু বুঝতাম না। দাদিমার ভালোবাসার হাত আমার মাথায় পেয়ে আমি দাদিমার কোলে শুয়ে আমি দাদিমাকে ফুচকা খাওয়া থেকে শুরু করে কিস করা সব ঘটনা বলে দিলাম। সবাই আমার কাছ থেকে এমন কথা শুনে হা করে আছে। সবাই বেশ অবাক হয়ে গেছে, কেননা তাদের আদরের মেয়েগুলো তাদেরকে মিথ্যা কথা বলেছে। এত নিখুঁতভাবে তারা বলেছে যে কেউ ধরতেই পারেনি। দাদুভাই তো তাদের উপর ক্ষেপে গিয়েছে, তার চোখ মুখ তাই বলছে। কেউ কিছু না বলে সবাই বাহিরে চলে যায়। ড্রয়িং রুমে বসে তারা আলোচনা করলো। দাদিমা সাদিয়া আর নাদিয়াকে ডেকে আনলো। আপুরা ড্রয়িং রুমে প্রবেশ করলে দাদুভাই তাদের জিজ্ঞেস করে। মেহেদিকে কিস করছো কেন? আর আমাদেরকেই বা মিথ্যা কথা বললে কেন? তোমাদের এই শিক্ষা দিয়েছি আমরা? আপুরা কাউকে ভয় না পেলেও দাদুভাইকে অনেক ভয় পায়।
তাই ভয়ে ভয়ে সাদিয়া আপু বলে, সরি দাদু ভাই, আসলে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মিথ্যা বলেছি। আমাদের ক্ষমা করে দাও প্লিজ। তোমরা একজন না দুজনই একই কাজ কেন করলে? আমরা দুইজনই মেহেদিকে ভালোবেসে ফেলেছি দাদু ভাই। তোমরা এইটুকু মেয়ে ভালোবাসার কি বোঝো? আবেগের বশে এমন একটা কাজ করতে পারলে তোমরা কি করে? দাদু ভাই, আমাদের ভালোবাসা আবেগ না, আমরা সত্যি মেহেদিকে অনেক ভালোবাসি। ওকে আমরা না পেলে আমরা দুইজনের একজনও বাঁচবো না। তোমরা কি বলছো তা ভেবে বলছো তো? হ্যাঁ দাদু ভাই, আমরা ভেবে চিন্তেই বলছি। বেশ, তোমরা যখন ডিগ্রি ৩য় বর্ষে থাকবে তখনও যদি মেহেদিকে তোমরা চাও তাহলে তখনই মেহেদির সাথে তোমাদের বিয়ে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদু ভাই। তোমরা দুজনে পরে মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ দাদু ভাই, আমরা মানিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। তবে তোমাদের কিছু বলার আছে? না বাবা, আমাদের আর কিছু বলার নেই। আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। ঠিক আছে, তবে ততদিন ও মেহুর খালার বাসায় থাকবে। কেউ আর কিছু বলল না, কারণ দাদুভাইকে বাড়ির সবাই অনেক সম্মান করে। তাই তার সকল সিদ্ধান্তই সবাই মেনে চলে। আমাকে আবার খালাদের বাড়িতে পাঠানো হলো। আমি সেখানেই লেখাপড়া করতে লাগলাম। আমার সমবয়সী খালাতো ভাই ছিল একটা, তাই ভালোই সময় কাটতো আমার। তবে আপুদের কিস করার কথা এই হারামির সাথে শেয়ার করার পর থেকে ওই হারামি আমাকে ব্ল্যাকমেল করত। তাই আমি ওর উপরে রাগ করেছিলাম কিছুদিন। কিছুদিন পর থেকে আবার তার সাথে কথা বলতাম। কী বা করার থাকতো আমার, কারণ এখানে আমার এই একটাই জানের জান দোস্ত ছাড়া আর কেউ নেই। খালা খালু কখনোই আমাকে আব্বু আম্মুর অভাব বুঝতে দেয়নি। এখানে আমি তাদের আরেক সন্তান হয়ে আছি। খালাতো ভাইয়ের সাথে দুষ্টামি ফাইজলামি আর পড়াশোনা করে দিনগুলো ভালোই যাচ্ছিল। সাথে খালার আদর আর খালুর শাসন দেখতে দেখতে স্কুল জীবন শেষ হয়ে গেল আমার। এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছি আমি। খালাদের বাড়িতে তো অনেক দিন কাটালাম, তাই সিদ্ধান্ত নিলাম বাকি পড়াশোনা বাড়িতে গিয়েই শেষ করব। কেউ আর না করলো না, কারণ এখন আমি অনেক বড় হয়ে গিয়েছি, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি। তাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আব্বুকে নিয়ে ভর্তি হয়ে আসলাম আমাদের বাড়ির সবচেয়ে কাছের কলেজে। এরপর আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই ডাকিনীদের সামনে পড়লাম, মানে আপুদের সামনে। কিন্তু আমি কাউকে চিনতে পারিনি। প্রথমে একজনকে দেখেছিলাম সেজন্য, পরে আরেকজনকে দেখে চিনতে পারলাম। আপুরা অনেক সুন্দরী হয়েছে আগের চেয়েও, তাই নাই চাইতেও ক্রাশ খেলাম। আজকে আমি প্রথম কলেজে যাচ্ছি। নতুন কলেজ, কেমন যেন লাগছে। আনন্দ, ভয়, টেনশন সব মিলিয়ে একটা মিশ্রিত অনুভূতি হচ্ছে আমার মধ্যে। আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে আপুরাও পড়াশোনা করে, কিন্তু সেটা আমি জানতাম না। প্রথম দিন কলেজে গিয়েই আমি তো অবাক হয়ে গিয়েছি, কারণ আপুরা একটা ছেলেকে ধরে উত্তম মধ্যম কেলাচ্ছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও তাদের একটুও দয়া মায়া হচ্ছে না। আমার মায়া হচ্ছে ছেলেটার প্রতি, আবার ভয়ও করছে আপুদের দিকে তাকিয়ে। জানের ভয় কান্ডা করে বলেন তো? আমারও আছে, তবুও শেষ রক্ষা যদি করতে পারি। তাই আমি তাদেরকে দূর থেকে ডাক দিলাম, আপু, ও আপু, তোমরা ওখানে কি করো? আমার ডাক শুনে আমার দিকে তাকিয়ে আমাকে দেখে হাত থেকে লাঠি ফেলে দিয়ে ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিল দুজনেই। আমি বিষয়টা বুঝতে পারলাম না, ওরা আমাকে দেখে লাঠি ফেলে দিয়ে এভাবে ভদ্র হয়ে গেল কি কারণে। আমি এসব ভাবতেছি, ঠিক তখনই সাদিয়া বলে উঠল, কি রে মেহেদি, তুই এখানে কি করছিস? আমি তো এই কলেজেই নতুন ভর্তি হয়েছি। আমার এই কথাটা শুনে তাদের মুচকি হাসিটা উধাও হয়ে গেল নিমিষেই। সেটা আমি বুঝতে পেরে তাদেরকে বললাম, কি হয়েছে আপু, কোনো কি সমস্যা? আরে না না, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, তুই ক্লাসে যা। তা তো যাবই, কিন্তু আপু, তোমরা ওই ছেলেটাকে মারছিলে কেন? আর তোমরা এখানে কি করো? আরে আমরা এই কলেজেই তো পড়ি। আমি কথাটা শুনে একটু অবাকই হলাম, কিন্তু তবুও আমি তাদেরকে এই কিছু না বলে বললাম, দেখি এখন তোমরা সরো, ওই ভাইয়াটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন সাদিয়া আপু বলে উঠল, তার দরকার নেই, তুই যা ক্লাস কর, আমরাই তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসবো। তুই যা, আমরাই তাকে নিয়ে যাচ্ছি। আমি আপুদের কথাই বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমি তাদের সাথে থাকতে চাইলাম। তারা আর কথা বাড়ালো না। ছেলেটাকে হাসপাতালে ভর্তি করিয়ে আমরা
বাসায় চলে আসলাম। অনেক বেলা হয়েছে তাই আজকে আর ক্লাস করতে পারলাম না। আমাদের একসাথে তিনজনকে দেখে আম্মু এসে বলল। কি রে, কি হয়েছে তোদের? কারো কি কিছু হয়েছে নাকি? কথাটা বলেই আমার গায়ে টাচ করে তাপমাত্রা পরীক্ষা করছে। তখনই আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কোনো চিন্তা করো না। আসলে দুইটা লেডি গুন্ডা রাস্তায় একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলেছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে দেখলাম অনেক লেট হয়ে গিয়েছে, তাই তিনজনে বাসায় চলে আসলাম। কিন্তু ওরা তো অনেক আগেই কলেজে গিয়েছিল, ওদের কোথায় পেলি? আপুরা আইসক্রিম খেতে আইসক্রিমের দোকানে এসেছিল, আর ওই দোকানের সামনে ছেলেটাকে পিটিয়েছিল। আর আমিও আইসক্রিম খেতে ওই দোকানে যাওয়ার সময় আপুদের সাথে আমার দেখা হয়ে যায়। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা আম্মু। আম্মু যেতেই আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর পরের দিন কলেজে গিয়ে কয়েকজন বন্ধু পেয়ে গেলাম। কারণটা হলো আপুরাই। আমার বন্ধু যারা হয়েছে তারা অকারণেই আপুদের ভয় পায়। কাল আপুরা আমাকে দেখে ছেলেটাকে মারেনি, আর সেটা দেখেই আমার সাথে এরা বন্ধুত্ব করেছে। তাদের থেকে জানতে পারি আমার আপুরা এই কলেজের গুন্ডি, সাথে এই কলেজের মধ্যে টপ সেরা সুন্দরী। শুধু এই কলেজের না, আশেপাশের কলেজের মধ্যে এরা দুইজনই সবচেয়ে বেশি সুন্দরী, তাই অহংকারও আছে অনেক। আবার তেমনই আছে পাওয়ার। সেজন্য সামনে এসে কেউ উঁচু গলায় কথা বললেও তাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। আর কালকের ছেলেটা সাদিয়া আপুকে প্রপোজ করেছিল, তাই ওকে পিটিয়েছিল। পুচকুবর, এই পুচকুবর। পুচকুবর, এই পুচকুবর। হঠাৎ এমন অদ্ভুত নাম শুনে পিছনে তাকিয়ে দেখি আমার দুই গুণধর আপু কলেজ ক্যাম্পাসের অপর প্রান্তে দাঁড়িয়ে আমায় ডাকছে। ওরকম অদ্ভুত নামে কেউ কাউকে ডাকে নাকি? কেউ বুঝতে না পেরে তাকিয়ে আছে। তখনই নাদিয়া ওখান থেকে বলে উঠল, এই মেহেদি, পুচকুবর জানে মানামার, আমাদের কাছে আসো না একবার। কথাটা শুনে আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল। কাশতে কাশতে আমার অবস্থা খুব খারাপ। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, সাথে চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। তবুও আমার কাশি থামছে না। আমার এমন অবস্থা দেখে অপর প্রান্ত থেকে আপুরা দৌড়ে এসে একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আরেকজন আমাকে আস্তে আস্তে করে পানি খাওয়াচ্ছে। দুইজনের এমন কাণ্ড দেখে আমার বন্ধুরা হা করে তাকিয়ে আছে। এই গুন্ডি মেয়েরা এমন শান্ত হয়ে আমার সেবা করছে, তাও ওরা কেউ বিশ্বাস করতে পারছে না। তারপর থেকে শুরু হলো আপুদের টর্চার। কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, আর যদি ভুল করে কোনো মেয়ের দিকে তাকিয়েই ফেলি তাহলে সেই মেয়েটাকে আর পরের দিন থেকে কলেজে দেখা যায় না। কোনো মেয়ের সাথে কথা বলে তাকে পরের দিন পাওয়া যায় হাসপাতালে। তাই কোনো আমার সাথে ভয়ে কথা বলে না, কারণ সবারই মরার ভয় আছে, তাই আরো বেশি আমাকে সব মেয়েরা এড়িয়ে চলে। আমাকে মেয়েরা দেখলেই কম করে হলেও 100 হাত দূরে থাকে। একদিন কলেজে একটা মেয়ে আসে, দেখতে বেশ সুন্দরী, তবে আপুদের মতো এত সুন্দরী না, তবে কমও না কোনো দিক থেকে। মেয়েটি হলো আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে। ওই মেয়ে নাকি আবার ভীষণ রাগী। স্বয়ং প্রিন্সিপাল স্যারও নাকি তার মেয়েকে দেখে ভয় পায়। বলা ভালো, এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার আব্বু ও মামার সাথে প্রিন্সিপাল স্যারের ভাগ্য আছে। তবে প্রিন্সিপাল স্যারের বেশি না, 20%-এর মতো। আমি সেই কলেজে এসে বন্ধুদের সাথে বসতেই অনেক বলে, মামা, আজকে কলেজে একটা সুন্দরী মেয়ে এসেছে। কিরে গুঁতো দিস কেন? আগে শোন তো পুরো কথা। তখন পিছন থেকে একটা মেয়ে বলে ওঠে, খুব সুন্দর, তাই না? সুন্দরীর কাতারে পড়ে একদম, তাই না? একদম সেরা সুন্দরীর কাতারই পড়বে। দেখলেই চোখ জুড়িয়ে যাবে, যে দেখবে তারই। কিন্তু সেরা সুন্দরী বলে কথা, তবে রাগ অনেক বেশি। কিরে মেহেদি, তুই বারবার মাথা যাকে নানা করছিস কেন? ও আচ্ছা, তাই বুঝি। তার রাগটাও কি সেরা সুন্দরীদের মতোই নাকি? একদম রাগটাও সেরা সুন্দরীদের মতোই। কিন্তু তোমরা আপু, তোমরা এখানে? আমি তো মেহেদির সাথে মজা করে এমনি বলছিলাম। তাই না? শাট আপ রাস্কেল। এখানে বসে বসে তুই মেহেদের মাথায় তুই এসব ঢুকাচ্ছিস? আপুদের দেখে আমি অনেক আগেই ভয়ে শেষ। অনেককে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝলো না। এখন নে ঠেলা সামলা। কিন্তু আপুদের এমন গর্জনে আমরা সবাই ভয়ে একে অপরের হাত ধরে দিলাম। সেখান থেকে ভো দৌড়। একদম এক দৌড়ে বাসায় এসে পৌঁছেছি। সাথে বন্ধুরাও আছে। সবাই মিলে অনেককে উত্তম মধ্যম আদর দিয়ে বললাম, শালা, যখন যেটা বলা শুরু করি সেটা শেষ না করা পর্যন্ত থামতে পারিস না।
কোথায় কে বসে বা দাঁড়িয়ে আছে সেটা দেখতে পারিস না? অনেক কাঁদো কাঁদো করে বলল। আরে কত মারবি আমাকে? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে প্লিজ। এরপর আমরা অনেককে ছেড়ে দিয়ে যে যার মতো বাসায় চলে আসি। বাসায় এসে রুমে চলে যাই। রুমে এসে ফ্রেশ হয়ে দেখি দাদিমা বিছানায় বসে আছে। আমি দাদিমার কাছে এসে দাদিমার কোলে শুয়ে পড়ি। কি হয়েছে আমার ছোট্ট বরটার? আমি দাদিমাকে জড়িয়ে ধরে বললাম, দাদিমা, আপুরা আমার সাথে এমন করে কেন? আমার কোনো মেয়ে বন্ধুর সাথে আমাকে তারা কথা বলতে দেয় না। তারা এমন কেন দাদিমা? দাদিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, দেখো, তুমি তো এখনো ছোট, তাই তারা চায় না তুমি কোনো ভুল পথে চলে যাও, আর সেজন্য তোমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিচ্ছে না, বুঝলে? তা ঠিক আছে, কিন্তু তারা আমাকে পুচকু বর বলে কেন ডাকে সবার সামনে? দাদিমা কি বলবে ভেবে পায় না। পিছন থেকে দাদুভাই বলে, কিরে, তুই আমার বউয়ের কোলে শুয়ে আছিস কেন? আমি আরো ভালো করে শুয়ে দাদিমাকে জড়িয়ে ধরে বলি, তোমার একার বউ নাকি? এটা তো আমারও বউ। কেন সেটা তুমি জানো না নাকি? এটা শুনে দাদুভাই দাদিমাকে উদ্দেশ্য করে বলে। কি গো, তুমি আমাকে না বলে আরেকটা বিয়ে করে নিলে? তখন দাদিমাকে কিছু বলতে না দিয়ে আমি বলে উঠি, আরে দাদুভাই, বিয়ে করেছি তো কি হয়েছে? এখনো তো বাসর করিনি। এখন তোমার পারমিশন নিয়ে ভাবছি বাসরটাও সেরে ফেলবো। আমার কথা শুনে দাদুভাই রাগী রাগী ভাব নিয়ে বলে, কি বললি শয়তান? দাঁড়া, করাচ্ছি তোকে, আমার বউয়ের সাথে বাসর করাচ্ছি। আমাকে আর পাইকে জাপাং করে উঠে সাপাং করে দিলাম এক দৌড়। এক দৌড়ে বাড়ির বাইরে। দাদু ভাইকে সবাই ভয় পেলেও আমি ভয় পাই না, কারণ দাদুভাইকে আমি অনেক ভালোবাসি, আর দাদুভাইও সেম, তাই ভয়টা আর কাজ করে না। এদিকে আমি চলে আসার পর দাদিমা দাদুভাইকে বলছে, আর কতদিন মেহেদির কাছ থেকে এভাবে লুকাবে? ওরও তো একটা মতবাদ আছে, তাই না? তুমি মানুষ চিনতে ভুল করছো। মেহেদি একদম তোমার মতোই হয়েছে। বড়রা যা বলবে ও সেটাই করবে। আমি জানি মেহেদি পানির মতো স্বচ্ছ, ওর পবিত্র মনে কোনো কাদা নেই, কিন্তু ওর সেই মনে যদি কখনো কাউকে জায়গা দিয়ে ফেলে, তখন তো সাদি আর নাদিয়াকে মেনে নিতে পারবে না। মেহেদি উম, ধুকে ধুকে বেঁচে থেকেও দিনের পর মরবেও। পিছন থেকে সাদিয়া বলে উঠল, আমরা দুই বোন থাকতে এমন হতে দেব না কখনোই দাদিমা, এই বিশ্বাসটুকু রাখতে পারো। হ্যাঁ দাদিমা, ওকে আমরা আজ থেকে ভালোবাসছি না, 6 বছর ধরে তিলে তিলে ওকে আমরা ভালোবেসে যাচ্ছি। আমি জানি তোমাদের ভালোবাসা খাঁটি, কিন্তু মন যে শুনে না কোনো বারণ। তাই মেহেন্দিকে দেখে রেখো, কারণ এখন মেহেদির উঠতি বয়স। প্রেম ভালোবাসা করতে তো চাইবেই, তাই সাবধানে থেকো। হ্যাঁ, আর মেহেদিকে এখন কিছু বলো না, কারণ আমরা চাই না মেহেদি সিক্রেট করুক। ঠিক আছে দাদু ভাই, আমরা কিছু বলবো না। আচ্ছা দাদু ভাই, দাদিমা, আমরা আসি তাহলে এখন। হঠাৎ করে অনেক জ্বর অনুভব করছি আমি, কিন্তু তবুও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। প্রথম ইয়ারের ফাইনাল পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। রেডি হয়ে নিচে এসে দেখি বাড়ির সবাই আছে, সাথে অনিকও আছে। অনিক আর আমাদের বাড়িটা পাশাপাশি, তাই অনিক মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আর আমিও ওদের ওখানে যাই। নিচে এসে খেতে বসি সবার সাথে, কিন্তু খাবার মুখে দিতেই পেটের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে সব বেরিয়ে আসতে চাইছে, তাই মুখ চেপে বেসিংয়ে এসে সব বের করে দিলাম। পেটে কিছু নেই বলে তেমন কিছু বের হয়নি। আপুরা আমার এমন অবস্থা দেখে দৌড়ে আমার কাছে চলে আসে, দুজনেরই হাতে পানির গ্লাস। আমি তা দেখে ওখানেই ওদেরকে রেখে চলে গেলাম খাবার টেবিলে, কারণ আমি মুখ পরিষ্কার করে নিয়েছি। খাবার টেবিলে বসতেই অনেক বলে উঠল, কিরে, তুই আবার কার সাথে আকাম কুকাম করে ধরা খাইলে? এরপর আমি অনেকের কথায় অবাক হয়ে বললাম, মানে? সবাই জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অনেকের দিকে, আপুরাও তাকিয়ে আছে। এরপর অনেক বলে, আচ্ছা, আমি কি চোর নাকি যে সবাই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো? বাচ্চা ছেলের ওপরে এভাবে তাকালে তো স্টক করে উপরে টিকিট কনফার্ম করে আসবে। অনেকের কথায় সবাই ওর দিকে থেকে মুখ ফিরিয়ে যে যার মতো করে খেতে লাগলো। তারপর আবার অনেক বলে উঠল, কিরে, কার বাচ্চা তোর পেটে? কার সাথে আকাম কুকাম করে পেটে বাচ্চা বাঁধালি? অনেকের কথা শুনে সবার খাওয়া অফ হয়ে গেল, আর সাদিয়া আপু তখন জুস মুখে দিয়েছিল। অনেকের কথায় তার হেঁচকি উঠে গেল।
আমি অবাক হয়ে অনিককে বললাম, তুই কি বলছিস এগুলো? কি বলবো আর, যেভাবে মেয়ে মানুষের মতো মুখে হাত চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে গেলি, আবার বমিও করলি, এখন তোর ওপর তো আমারও সন্দেহ হচ্ছে ভাই। অনিকের কথার বিষয়টা বুঝতে পেরে সবাই হেসে দিল। আমি উঠে গিয়ে অনিককে মারতে লাগলাম। 2-3টা মাইর দেওয়ার পর অনিক আমার হাত ধরে ফেললো। আমার হাত ধরতেই অনিক বুঝে যায় আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি। সে আমাকে ধরে এক জায়গায় বসিয়ে আমাকে জিজ্ঞেস করার আগেই আমি অজ্ঞান হয়ে পড়ি। চেয়ার থেকে ধরে আমাকে অনেক বাঁচায় পড়ে যাওয়ার হাত থেকে। আমার এমন অবস্থা দেখে সবাই খাবার ছেড়ে দৌড়ে আসে আমার কাছে। আপুরা এসে আমাকে ধরে বুঝতে পারে আমার অনেক জ্বর এসেছে। তখন আপুরা কান্না শুরু করে দেয় আর এটা দেখে অনেক টাসকি খেয়ে যায়। তখন অনেক বলে, এটা ওকে দেখার বাকি ছিল। হায় মোর খোদা, কি দিন আইলো গো। অনিকের কথায় কারো কোনো খেয়াল নেই। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। ধরাধরি করে সবাই আমাকে আমার রুমে নিয়ে এলো। দাদুভাই ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলল। একটু পর ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে আমাকে চেক আপ করে 2টা ইঞ্জেকশন আর কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। আর যাওয়ার আগে বলে যান, রাতের আগে জ্ঞান ফিরবে না। আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবে আস্তে আস্তে জ্বর কমে যাবে। খুবই ভালো হবে যদি আমার মাথায় জলপট্টি দেওয়া হয় আর হাতে পায়ে তেল মালিশ করে দিলে আর পারলে স্যুপ বানিয়ে খাইয়ে দিলে ঘুমের মাঝে, তাহলে অনেক উপকার হবে রোগীর জন্য। এগুলো বলে ডাক্তার চলে গেল। কথাটা শুনে আপুরা দুজনে কিচেনে চলে যায়। একজনের হাতে পানি আর কাপড় আর অন্যজনের হাত গরম করা তেল। দুজনেই আমার পাশে এসে বসে আমার শরীরের উপর মোটা একটা কম্বল দিয়ে দিল। তারপর একজন জলপট্টি দিয়ে দিচ্ছে, আরেকজন হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। এটা দেখে সবাই বাহিরে চলে যায়। অনেক মনে মনে বলে। ডাল মে কুছ কালা হে। এরপর অনেকে ওদের বাড়িতে চলে যায়। দুপুরে আমার শরীর থেকে কম্বলের নিচ দিয়ে আমার শরীরের সব জামা কাপড় খুলে দিয়ে একজনে কাপড় দিয়ে গা মুছে দিল। আরেকজন স্যুপ বানিয়ে নিয়ে এসে আমার মাথা তার কোলের মধ্যে উঁচু করে রেখে দিয়ে স্যুপ খাইয়ে দিচ্ছে। স্যুপ খাওয়া শেষ হলে একজন আমার কাছে সাথে থাকে, আরেকজন অনেকের বাসায় গিয়ে অনেককে ডেকে আনে। অনেক কিছু না বলে চলে আসে। এসে দেখে আমি ঘুমিয়ে আছি, সাথে আমার পাশে আমার হাত ধরে বসে আছে নাদিয়া আপু। তখন অনেক বলে, আমাকে কেন ডেকে আনলেন আপু? তুই মেহেদির পোশাকগুলো পরিয়ে দে তো। কথাটা শুনে অনেক বলে, কেন, ও কি পোশাক ছাড়াই ঘুমিয়ে আছে নাকি? হ্যাঁ, আমরা ওর পোশাকগুলো খুলে ওর গাটা মুছিয়ে দিয়েছি। তখন অনেক চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, একটা বাচ্চা ছেলেকে এইভাবে অচেতন অবস্থায় পেয়ে আপনারা দুজন ছেলেটার ইজ্জত হরণ করতে পারলেন? এই, তুই কোনো কিছু না জেনেই এমনভাবে চেঁচামেচি করছিস কেন? না মানে, তোমরা যেভাবে বললে তাই ভাবলাম বাচ্চা ছেলেটার আজ বুঝি সব গেছে। হয়েছে, আর বোঝা লাগবে না তোর। আমরা বাইরে যাচ্ছি, তুই মেহেদিকে পোশাকগুলো পরিয়ে দে। বলেই আলমারি থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার বের করে দিয়ে তারা চলে গেল বাহিরে। অনেক আর কি, সে তার মতো কাজ করা শুরু করে দিল। কম্বলটা সরিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল আর মনে মনে বলল, মাইয়া মানুষ না দেখি বোঝে বেশি। কারণ আমার পরনে তখনও একটা মিনি প্যান্ট পরানো ছিল, যা আপুরা জানে না। জ্বরের ইঞ্জেকশনের সাথে ঘুমের ইঞ্জেকশন ছিল বিধায় এক ঘুমে রাত 10টা বাজলো। রাত 10টার পর আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে সজাগ হয়ে দেখি পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। বিছানা ছেড়ে উঠতে গেলে বুকটা খুব ভারী ভারী লাগলো। কি ব্যাপারে এত ভারী ভারী লাগছে কেন? আমাকে কি কেউ কিডন্যাপ করে আনলো নাকি? আবার উঠার চেষ্টা করলাম কিন্তু পারছি না। তখন ভাবলাম আমাকে হয়তো কেউ সত্যি সত্যি কিডন্যাপ করেছে, না হলে এভাবে অন্ধকারের মধ্যে আমাকে বেঁধে রাখবে কেন? কথাটা ভেবেই জোরে চিৎকার করতে থাকি আমি, বাঁচাও 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 বলে। আমার চিৎকার শুনে সবাই আমার রুমে চলে আসে। আপুরা উঠে তাড়াতাড়ি রুমের লাইট অন করে দেয়। ইতিমধ্যেই আমার রুমে সবাই এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমি তা দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। আমি তার মানে নিজের রুমেই ছিলাম, তাহলে আমি তখন বিছানা থেকে উঠতে পারলাম না কেন? এদিকে দুই দিক থেকে দুই আপু বলল, কি হয়েছে মেহেদি তোর? তুই ওভাবে চিৎকার করলি কেন রে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? আমার এসব কথা শুনতে ভালো লাগছিল না, তাই আমি বলে উঠি, এই পেতনিরা চুপ থাকো তো। আর আমি একটু আগে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না কেন? আর আলো দেওয়ার সাথে সাথেই বিছানা ছেড়ে উঠতে পারলাম কিভাবে? আমার কথা শুনে আপুরা বুঝে যায় বিষয়টা কি ঘটেছিল। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে কি হয়েছে তা জানার জন্য। তখন সাদিয়া আপু বলে, আসলে জেগে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই আমাদের। এরপর নাদিয়া আপু বলে,
হ্যাঁ, ঘুমের ঘোরে হয়তো আমরা মেহেদির উপরে শুয়ে পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমরা ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি। হুম, কিভাবে ঘুমিয়ে গিয়েছি আমরা নিজেরাই জানি না। বিষয়টা সবাই বোঝা যায় তখন আম্মু বলে, আচ্ছা, বুঝেছি। এগুলো বাদ দিয়ে মেহেদিকে কিছু খাবার খাইয়ে ঔষধ খাওয়া। ঠিক আছে। বলেই সাদিয়া আপু চলে গেল কিচেনে। আমি কিছু না বুঝে সবাইকে বললাম, আমি তো কিছু বুঝিনি, কেউ আমাকে কিছু বোঝাও। তুই অসুস্থ মেহেদি, তাই এত কথা বলিস না। আমি তো ঠিকঠাকই আছি। তা তো থাকবেই, যেভাবে সাদিয়া আর নাদিয়া সারাদিন ধরে তোর সেবা যত্ন করেছে। আমি একটু অবাক হয়ে বললাম, কি বলছো তোমরা? রুমটা ভালোভাবে দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে। আমি দাদিমার কথা শুনে সারা রুম চোখ বুলিয়ে দেখলাম। এক সাইডে রাখা আছে তেল গরম করা, আরেক সাইডে আছে একটা বালতি পানি ভরা, তার পাশে আছে সুপের বাটি। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলাম এক বালতি পানি, যা দেখে বোঝাই যাচ্ছে যে মাথায় পানি দেওয়া হয়েছে। এরপর বেলকনির দিকে চোখ যেতেই নিজের দিকে তাকালাম, তারপর দিলাম এক চিৎকার। এরপর সবাই আমার চিৎকার শুনে কানে হাত দিল। তখনই অনিক রুমে প্রবেশ করতে করতে বলল, মেয়ে লোকের মতো এভাবে চিল্লাচ্ছিস কেন? নিজেকে কি তৃতীয় লিঙ্গের মানুষ হিসেব করতে চাচ্ছিস নাকি? আমি কিছু বলতে যাব তখনই আবার অনিক বলে উঠল, আবে শালা, এত আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তোর কোনো কিছু আমি দেখি নাই। কথাটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম আর বুঝলাম আমার পোশাক চেঞ্জ করিয়েছে এই হারামি। তারপর আর কি, সাদিয়া আপু এসে আমাকে খাবার খাইয়ে দিল আর নাদিয়া আপু এসে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আর ঠিক করা হলো অনিক আজকে আমার সাথে ঘুমাবে, রাতে যদি আবার আমার জ্বর আসে। তাই শুয়ে আছি আমি আর অনিক। তখন অনিক বলে উঠল, দোস্ত, ডালমে কুছ গড়বড় হে। কেমন? আমি সঠিক জানি না, তবে 99.9% শিওর যে তোর মামাতো দুই বোনই তোকে ভালোবাসে। দূর, এটা হতে পারে না। যদি হয়, আমি শিওর এমন হতেই পারে না। তাহলে আমি যা বলবো তুই তাই করে দেখ। কি করতে হবে আমাকে? সামনে পরীক্ষা, তাই এখন কিচ্ছু করতে হবে না, তবে তবে কি? পরীক্ষা পর করতে হবে। কিন্তু কি করব সেটা তো বলবি। আগে বল, যা বলবো তা করতে পারবি তো? করব, বল। প্রমিস? প্রমিস। এইবার বল। কিরে, তুইও কি আবুদের ভালোবাসিস নাকি? দেখ, এবার লাত্তি খাবি কিন্তু। আরে রাগিস কেন, শোন তাহলে। পাগল নাকি? আমি পারবো না এগুলো। তুই প্রমিস করেছিস মেহেদি, করতে তো তোকে হবেই। কিন্তু তোর আন্দাজ যদি সত্যি হয় তাহলে আপুরা আমাকে শেষ করে দিবে, আর তা না হলে ওই গুন্ডি মেয়ে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তেমন কিছু হবে না, চিল কর। আরে রাখ তোর চিল, এখন ঘুমাতো। অনেক আর কিছু না বলে ঘুমিয়ে যায়। আমিও এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হলো আমার সেই কলেজ লাইফ। এর মাঝে প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে আমার একবারও দেখা হয়নি। কারণটা হলো আমার আপুরা। প্রিন্সিপাল স্যারের মেয়ের নাম আশফিয়া খান আহি। আহি যেখানে থাকে আমিও ওই দিকে যেতে লাগলেই আপুরা এসে আমাকে আটকিয়ে দেয়। একটা বিষয় বড্ড অনেক ভাবায় আমাকে, আর সেটা হলো আমি আসার আগে আপুরা প্যান্ট শার্ট পরে কলেজে আসতো। প্রথম দিনেও তাই দেখেছিলাম। আমি এত কিছু না ভেবে পড়াশোনায় মন দিলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে এলো। ভালোই ভালোই সবগুলো পরীক্ষা দিলাম। ভালোই হয়েছিল পরীক্ষাগুলো। পরীক্ষা শেষ হলে খালামণিদের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আসলাম। সাথে করে আমার খালাতো ভাই অয়নকেও নিয়ে আসলাম। অয়নের নাকি সেখানে একা একা লাগে, তাই অয়ন আমার সাথে আমারই কলেজে ভর্তি হলো। আর এটাই হলো বিপত্তি, কারণ প্রথম দিন অয়নকে নিয়ে কলেজে আসার সাথে সাথেই গেটেই ঠাস। বুঝলেন না তো? চট্টর মানি কেউ কাউকে ঠাস করে অয়ন নিচে পড়ে যায়। আহি আর অয়নের ঠোঁটজোড়া আহির দখলে। অয়ন বেচারা করে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। বিষয়টি কি হচ্ছে আমরা দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। ঠিক তখনই আহির বান্ধবীরা এসে বলে 5 মিনিট নাকি শেষ। আহি অয়নকে ছেড়ে দিয়ে বলে, সরি বেবি, জাস্ট ডেয়ার ছিল। আমরা তো পুরাই টাসকি খেলাম কথাটা শুনে। শুধুমাত্র একটা ডিয়ারের জন্য এইভাবে একটা ছেলের ইজ্জতের উপর হামলা চালালো। আহি চলে যাবে ঠিক তখনই অয়ন বলল, বে, আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল গো। কেউ ধরো রে, আমার ইজ্জত লুট করেছে। এই মেয়েকে আমি জেলের বাট খাওয়ামু। কথাটা শুনে আহি অয়নের কাছে এসে অয়নকে বলে, এভাবে কান্না করে নিজেকে গে প্রমাণ করতে চাচ্ছিস নাকি? চারিদিকে সবাই দেখছে, একটা কিসের জন্য ছেলে হয়ে কান্না করাটা মানায় না। বাসায় গিয়ে ওটা কেটে ফেলো কেমন? আহির এমন কথায় অয়ন কান্না থামিয়ে চুপ হয়ে যায়, আর আমি
টাসকি খেয়ে যাই পুরাই। আমি অনিক আর অয়ন কাছাকাছি ছিলাম বিধায় সব কথাই শুনতে পেয়েছিলাম। আহি চলে যেতেই আমি বললাম, মামা এটা মাইয়া না অন্য কিছু? পুরাই আগুন। তখন পিছন থেকে আমার কান টেনে পেতনি বলে ওঠে, পুরাই আগুন, তাই না? ওদের এখানে এখন কোনোভাবে আশা করিনি, তাই ভয়ে ভয়ে বললাম, আপু আসলে তুমি যা ভাবছো তেমন কিছু না। পাশ থেকে আরেক পেতনি আমার আরেক কান টেনে ধরে বলে, কি ভাবছিস আর কিনা ক্লাসে না গিয়ে এসব করে বেড়াচ্ছিস? দুই পেতনির একই কাহিনী। অয়ন এদিক থেকে আপুদের বলে উঠল, আমার ইজ্জতটা লুটে নিয়ে চলে গেল, তাহলে আগুন নয় তো কি হবে? আর আমি তো কিছুই করলাম না, সব তো ওই মায়াটাই করলো। অয়নের কথায় আপুরা আমার কানটা ছেড়ে দিল। আমি কান ছাড়া পেয়ে দুই হাতে দুই কান নাড়াতে লাগলাম। এরপর আমি বললাম, আজকে আমি নিরীহ অবলা ছেলে বলে মারলে তো? আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে আমি আমার বউ আর সতীনের কাছে বিচার দিব। আমার কথা শুনে আপুরা দুজনে আমার দিকে কেমন করে যেন তাকালো। তারপর বলল, বউ তো দাদিমা। হ্যাঁ তাহলে সতীনটাকে? দাদু ভাই। এই কথা শুনে তারা আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। আমি কান নেড়ে যাচ্ছি, এখনো অনেক ব্যথা করছে। অনেক জোরেই ধরেছিল মনে হয়, রেগেছিল হয়তো অনেক, কিন্তু আমি রাগার মতো কি এমন কাজ করেছি? এদিকে আপুরা অয়নের কাছ থেকে সবটা শুনে হেসে দেয়। জীবনের প্রথম আমি আপুদের হাসতে দেখলাম। হাসলেও আপুদের সেই রকম লাগে, মনে হয় একই মেয়ে ডাবল পার্ট। চলাচল, পছন্দ, খাওয়া, মারামারি, ঝগড়া, হাসি কান্না সব একই রকম, শুধু দুইটি শরীর, এইটুকুই পার্থক্য এদের মাঝে খুঁজে পাই আমি। আচমকা এক ভয়ানক কাজ করে ফেলি আমি। ওদের গালের মধ্যে যে টোল আছে, সেই টোলের গর্তে আমার দুই হাতে দুই আঙুল দিয়ে স্পর্শ করি, আর সাথে সাথেই ওদের হাসি বন্ধ হয়ে গেল। আমি যে এমন কিছু একটা করব তা আমি নিজেও কল্পনা করতে পারিনি। আপুদের দিকে তাকিয়ে দেখি দুজনেই লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে আছে। আমরা তো পুরাই হা, এটাই দেখার বাকি ছিল। আমরা তো ভাবলাম আমার গালে দুইটা চড় পড়বে, কিন্তু এটা কি হলো? কেন? কি জানি, দুজন দুই গালে চুমু দিল। কি কপাল রে ভাই তোর! আব্বে শালা চুপ কর। কই ভাবলাম চড় থাপ্পড় দিবে, কিন্তু চুমু দিল দুইটা। দুইজনে কেন? আমার মতো ঠোঁটে পড়েনি তো। তুই জানিস না? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম, সরি জান। এই এক মিনিট, তোদের মধ্যে গে কোনটা? গে মানে কি? গে মানে হলো গে। গে না হলে একটা ছেলে আরেকটা ছেলেকে জান বলে নাকি? হারামি, তোকে তো আজ বলেই আমি আর অয়ন মিলে অনিককে তাড়া করতে লাগলাম। এরপর কিন্তু ধরতে পারলাম না অনিককে। হাঁপিয়ে গিয়ে আমি আর অয়ন বটগাছটার নিচে বসলাম। একটু পরে অনিকও চলে আসলো, আর ওকে হাতের কাছে পেতেই পিটানি শুরু। আজকে প্রথম ক্লাসে স্যার আসতে পারিনি কোনো একটা কাজে, তাই আমরা বসে আছি। একটু পর অনিক আমাকে বলল, কি রে, মনে আছে তো? কি মনে থাকবে? সারা ভুলে গেলি পরীক্ষা করার কথা? ও কিন্তু ভাই, আমার না ভয় করছে অনেক। তুই দেখলি না সামান্য আগুন বলাতে কিভাবে আমার কান দুটোকে কি সুন্দর করে যত্ন সহকারে আদর করলো। ওটা দেখলে তো আমাকে 100 হাত মাটির নিচে পুঁতে রাখবে। আরে, তোরা কি নিয়ে আলোচনা করছিস? আমাকেও একটু বল। আমি অয়নকে সবটা খুলে বললাম। সব শুনে অয়ন বলল, ভালোই তো আন্দাজ ঠিক হলো, একটার সাথে আরেকটা ফ্রিতে পাবি। কি কপাল মাইরি! তোর কপালের সাথে আয়, আমার কপালটা ঘষে নেই। বলেই অয়ন আমার কপালের সাথে ওর কপাল ঘষাতে আসতেই দিলাম এক লাথি। ও মা গো, মইরা গেলাম রে বাবা! শালা হারামি, দেখে শুনে লাথি মারবি তো। যেই জায়গায় লাথি দিলি, আমার যদি বাচ্চা না হয় তাহলে সব দোষ তোর। দেখ আরেকটা খাবি কিন্তু। হারামি, আমি ওখানে মারছি নাকি? ও, এখনো মরিসনি বুঝি? তাহলে ঠিক আছে। আমার আর অয়নের কাণ্ড দেখে অনেক মাথায় হাত দিয়ে বসে আছে। কপাল চাপড়াতে চাপড়াতে বলল, ভাই আসলে তোরা কোন জাতের প্রাণী? কেন, উগান্ডা? কি রে, তুই কি সত্যি সত্যি উগান্ডা থেকে এসেছিস নাকি? কি জানি, তুই তো ছোটবেলা থেকে আমাকে বলে আসছিস আমি নাকি উগান্ডা থেকে এসেছি, তাই এটাই বলে দিলাম। কি রে ভাই, তোর নিজের জাতটা কি তুই সেটাই জানিস না? না রে, আব্বুর কাছ থেকেও শোনা হয় নাই। এইবার গিয়ে শুনে আসবো নে যে কোন জাতের বীজ থেকে এসেছি। দেশি আর হাইব্রিড মিক্সেস করে দিয়েছিল মনে হয়, না হলে এরকম দেখতে হয় না তো। কি? চিল্লাস কেন? অয়ন তো ঠিক কথাই বলছে। ভাই আমাকে মাফ কর, আমি আর কোনো কথাই বলবো না। কেন বলবি না?
এমনিতেই। আচ্ছা বাদ দে, ওই যে দেখ ফুলওয়ালা মামা তাজা তাজা ফুল নিয়ে আমাদের দিকে আসছে, আমাদের জন্য। গেটের বাইরে তাকিয়ে দেখি সত্যি ভ্যান ভর্তি অনেক ফুল নিয়ে ফুলওয়ালা মামা দাঁড়িয়ে আছে। অনেক দৌড়ে গিয়ে সেখান থেকে একগুচ্ছ গোলাপ ফুল এনে আমাকে দিল। আপুরা আর আহি একই ক্লাসে পড়ে, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। আহি আগে হোস্টেলে থাকতো, কিন্তু স্যার অসুস্থ হওয়ার পর এখানে চলে এসেছে। আপুরা ক্লাস থেকে বের হওয়ার আগেই আহি ক্লাস থেকে বের হয়ে গেল। আমি আহিকে পেছন থেকে ডাক দিলাম, এই যে আহি। আমাকে বলছো? জি হ্যাঁ, এখানে তুমি ছাড়া আর কেউ আছে নাকি? ও না, তা তো নেই। তোমাকে কিছু বলার ছিল। আহির গরনে প্যান্ট আর শার্ট। আহি প্যান্টের পকেটে হাত রেখে স্টাইল করে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো, কি বলবা? আগে বলো রাগ করবে না বা মারবে না। তেমন কিছু হলে তো অবশ্যই রাগ করবো এবং পেটাবো। তাহলে থাক, আর বলবো না। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। আগে আই প্রমিস আমি রাগ করব না। আহি কথাটা শেষ করা মাত্র আমি ওর সামনে বসে ফুলের তোড়াটা হাতসহ পিছন থেকে সামনে ধরে বললাম, আমার ফুটবল আর ক্রিকেট দলের আম্মু হবা। আহি কিছু বলবে তার আগে একটা বোম ফাটলো। আপু লাগছে, প্লিজ ছাড়ো। ছাড়ার জন্য ধরেছি নাকি কুত্তা? তুই কোন সাহসে এই মেয়েকে প্রপোজ করলি বল? আপু লাগছে, প্লিজ ছাড়ো বলে আমাকে টেনে হিঁচড়ে বাসায় নিয়ে আসলো। দাদু ভাই, ও দাদু ভাই। দাদিমা গো, তাড়াতাড়ি এসো তোমরা। আমাদের যে কপাল পুরো পুড়ে গিয়েছে। আর কোথায় লুকিয়ে আছো তোমরা? আম্মু, আব্বু, বড় মা, বড় আব্বু, দাদু ভাই, দাদিমা, তোমরা সবাই কোথায় গেলে? আরে কি হয়েছে, এভাবে চিল্লাচিল্লি শুরু করে দিলি কেন? সাদিয়া আর নাদিয়া আপু আম্মুকে দেখে কান্না শুরু করে দিল। তখন দাদিমা বের হয়ে এসে আমাকে দেখে। এ কি দাদু ভাই, কি হয়েছে তোর? আর এই তোরা কান্না থামা আর বল, আমার ছোট্ট বড়টার এই অবস্থা কে করলো? তখন সাদিয়া আপু বলা শুরু করলো, আমরা ক্লাস হতে বের হয়ে দেখি মেহেদি প্রিন্সিপালের মেয়ে আহিকে প্রপোজ করেছে, কিন্তু কি বলেছে তা বুঝিনি। আমরা একটু সামনে যেতেই শুনতে পাই মেহেদি বলে, আমার ক্রিকেট আর ফুটবল দলের আম্মু হবে। ও হয়তো একসেপ্ট করে নিত, কারণ তার ঠোঁটে মিষ্টি হাসি দেখেছিলাম আমরা। তাই আমরা দৌড়ে গিয়ে মেহেদির কান ধরে টেনে তুলি, দুইজন দুই পাশ থেকে। তারপর চুল ধরে টানাটানি করি আর বলি, ওই তুই ওকে প্রপোজ করলি কোন সাহসে? বল, আর কখনো কোনো মেয়েকে প্রপোজ করবি? আমি কাকে প্রপোজ করব কি করব না সেটা কি তোমাদের থেকে শুনতে হবে নাকি? ভুলে যেও না আপু, এখন আমি যথেষ্ট বড় হয়েছি। কি বললি তুই? আর একটা বার বল। লাগছে কিন্তু আপু, ছাড়ো বলছি। ছাড়বো তো বটেই, তার আগে তুই আরেকবার ওই কথাটা বল। তারপর আর কি, সব তো আপনারা জানেনই। দাদুভাই সবটা শুনে বলল, যাও, এখন তোমরা তিনজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমরা বড়রা সবাই মিলে এখন আলোচনা করব। আমি আর আপুরা যে যার রুমে চলে আসলাম। অয়ন আর অনিক আমার সাথে আসতে লাগলে ওদের আটকিয়ে আসল বিষয়টা জানতে চাইলো দাদুভাই। তখনই অনিক সবকিছু বলে দেয়। দাদুভাই সবটা শুনে মৃদু স্বরে আব্বুর উদ্দেশ্যে বলে, শোনো, নাতির বিয়ের আয়োজন করো। আজকে মেহেদির সাথে সাদিয়া আর নাদিয়ার বিয়ে দেব। কিন্তু বাবা, একদিনে এত কিছু কিভাবে সম্ভব? তাও আবার একসাথে তিনটা সন্তানের বিয়ে। একটু ঝাঁকঝমক না করলে লোকে কি বলবে? তখনই সেখানে প্রিন্সিপাল স্যার, তার বউ ও আহি উপস্থিত হয়। এরপর প্রিন্সিপাল স্যারকে দেখে দাদুভাইয়ের মুখের রংটা পাল্টে যায়, কারণ সবাই মনে করেছে প্রিন্সিপাল স্যার আহির সাথে আমার বিয়ের কথা বলতে এসেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রিন্সিপাল স্যার অয়নের সাথে আহির বিয়ের কথা বলে। এতে সবাই অনেক খুশি হয়। অনেক দৌড়ে গিয়ে অনেকের আব্বু আম্মুকে পাঠিয়ে দেয়। অনেকের আব্বু আম্মুকে সবাই দেখে খুব অবাক হয়। তারপর অনেকের আম্মু যা বলে তাতে সবাই অবাক হয়ে যায়। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলা হয়নি, তার জন্য আমি দুঃখিত। আমি সেটা এখন বলছি। আমার একটা মাত্র ফুপি আছে এবং তার একটা মেয়ে আছে। সে আমার সমবয়সী, নাম রিয়া। রিয়া আর অনেক রিলেশন হয় আমি এখানে আসার 2 মাস পর। সেই সময় রিয়া আর ফুপি আমাদের এখানে ঘুরতে এসেছিল। তারপর অনেকের সাথে রিয়ার কথা হয়, এরপর বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। ফুপা ফুপিকে ফোন করে তাদের মতামত নিয়ে বিয়ে ঠিক করে দাদুভাই। 1 মাস পর বিয়ের ডেট ঠিক হলো। এই 1 মাসে আমি আপুদের থেকে দূরে দূরে থেকেছি। শপিংয়ে গিয়েও দূরে দূরে লুকিয়ে থেকেছি। আর আমাকে সাহায্য করেছে আহি আপু আর রিয়া। আপুরা সবটা জেনে খুশি হলেও আমাকে একটা শিক্ষা দিতে চায়, আর সেটা বিয়ের রাতে বাসর ঘরে দিবে। তাই আর আমাকে এখন জ্বালাচ্ছে না। আজকে বিয়ের দিন, আমি অনিক আর অয়ন বরের সাজে
আর ওদিকে সাদিয়া, নাদিয়া, আহি আর রিয়া কনের সাজে। একসাথে যমজ মামাতো দুই বোনকে বিয়ে করলাম আমি। বিয়ের সময় আহি আর রিয়া কান্না করলেও আপুদের মুখে ছিল চমৎকার হাসি, যে হাসিটা মুক্ত ঝরে চিকচিক করছে। আর সেই মুক্ত ঝরা হাসির চিকচিক আলোয় আলোকিত হয়ে আপুদের বিশ্ব সুন্দরীদের মতো লাগছে। আহি আর রিয়ার আবদারে একটা পুরো রিসোর্ট বুকিং করে, আর আলাদা 3টা রুম খুব সুন্দর করে সাজানো হয়। আমি বাসর ঘরে না গিয়ে অন্য একটা রুমের খাটের নিচে গিয়ে লুকিয়ে আছি। আপুরা আমাকে অনেক খুঁজেও পাচ্ছে না। শেষমেশ অয়ন, অনেক, আহিয়া, রিয়া সবাইকে বলে আমাকে খোঁজা শুরু করে। সবাই সব রুমে খুঁজছে, কিন্তু আমাকে কেউ খুঁজে পাচ্ছে না। লাস্ট একটা রুম খোঁজা বাকি আছে, তাও সেটা মাঝখানে। সবাই সেই রুমে আসতে চাইলে আপুরা সবাইকে বাসর করতে পাঠিয়ে দেয়, কারণ তারা অনেকটা কষ্ট করেছে, এতে অনেকটা সময় নষ্ট হয়েছে, তাই ওরা চলে যায় ওদের রুমে। আপুরা এদিকে ওদিকে তাকিয়ে 2টা লাঠি পায়, সেটা হাতে নিয়ে দুজনে রুমে প্রবেশ করে। আলো জ্বালিয়েও আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমি নেই ভেবে চলে যেতে গেলে কি মনে করে দুজনে এসে খাটের নিচে উকি দেয়, আর আমাকে দেখতে পায়। আমার এই অবস্থা দেখে তাদের অনেক হাসি পাচ্ছে, কিন্তু তারা না হেসে আমার পায়ে ধরে টেনে আমাকে খাটের নিচ থেকে বাহিরে বের করে তো তারা পুরাই অবাক হয়ে যায়, কারণ আমি তখন ঘুমিয়ে গিয়েছিলাম। পরে ভালো করে দেখে বোঝা যায় আমি নাটক করছি। তখন দুজনে লাঠি দিয়ে 2টা বাড়ি দিল। আমি চিৎকার করে উঠি, তবে খুব একটা জোরে লাগেনি। আমার চিৎকার শুনে আপুরা ভয় পেয়ে যায়। আমার কাছে আপুরা আসতে চাইলে তখনই আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু দুজনে 2 হাত দিয়ে টান দিয়ে ধরে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে। আমার বুকটা কেমন যেন ধুকপুক করছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, যা ভীষণ সুন্দর মনে হচ্ছে আমার কাছে। তারপর আর কি, শার্টের কলার ধরে আমাকে নিয়ে আসলো বাসর ঘরে। এরপর কি হয়েছে বাকিটা তো আপনারাই সব জানেন। হঠাৎ ওয়াশরুমের দরজায় বিকট শব্দ হওয়ায় আমি কেঁপে উঠি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। আমি তো ওয়াশরুমে 12:45-এ এসেছিলাম, তাই এত হাই পাওয়ার হয়ে গিয়েছে রমণীরা। দেখলেনই তো। আপনাদেরকে ঘটনাটা বলতে গিয়ে আমার উপরে পেটনি 2টা খেপে গিয়েছে। এখন কি করব আপনারাই একটা উপায় বলে দিন জানা থাকলে। আমি এসব ভাবতে ভাবতে আবার দরজায় ধাক্কা। মেহেদি দরজা খোল, দরজা ভেঙে ফেলবো কিন্তু। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে দিলাম, আর দরজা খুলেই তো আমি অবাক, কারণ দুজনে বিয়ের শাড়ি বাদ দিয়ে নীল সিল্কের শাড়ি পরেছে। আমার হাতে একটা নীল পাঞ্জাবি আর পায়জামা দিয়ে 10 মিনিটের মধ্যে আসতে বলল। আমি ওয়াশরুম থেকে রেডি হয়ে বাইরে এসে দেখি রুমটা আগের থেকেও আরো সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রুমটা জুড়ে নীল আর আকাশি রং। এই রং আমার খুবই প্রিয়। আমি সামনে যেতেই গোলাপ ফুলের গুচ্ছ নিয়ে দুজনে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে তোমার ফুটবল দলের আম্মু বানাবে? আর আমাকে তোমার ক্রিকেট দলের আম্মু বানাবে? আমি দুজনের হাত থেকে ফুলের গুচ্ছ নিয়ে সেটার ঘ্রাণ শুকে এরপর টেবিলে রেখে দিলাম। এরপর পকেট থেকে দাদিমার দেওয়া চুড়িগুলো বের করে 2 বউয়ের হাতে পরিয়ে দিলাম, আর দাদুর দেওয়া 2টি আংটি বের করে ওদেরকে পরিয়ে দিয়ে নিচে বসলাম। পায়ে হাত দিতে যাব, তখন ওরা দুজন পা উপরে তুলে না করলো। পরে আমার সাথে না পেরে পা সামনে বাড়িয়ে দিল। দুজনের পায়ে নীল পাথরের একটা করে পায়েল পরিয়ে দিয়ে দুজনের পায়ে একটা করে কিস করলাম। দুজনেই শিউরে উঠল। এরপর আমরা 3 জনের নামাজ পড়ে নিলাম। আমাদের ভবিষ্যৎ যেন সুখের হয় সেজন্য দোয়া করলাম। নামাজ পড়া শেষ করে উঠতেই দুজনে আমাকে নিয়ে বিছানায় শুয়ে আমাকে কিস করতে লাগ। আমার সারা শরীর কেমন কেমন যেন শিউরে উঠল। ওদের ছোট ছোট কিসে আমি যেন বারবার ঘায়েল হয়ে যাচ্ছিলাম। সহ্য করতে না পেরে আমি আপুদের বললাম, আপু, আমার না খুব ক্ষুধা পেয়েছে। আমার কথা শুনে দুজনে উঠে বসে। এরপর সবকিছু ঠিকঠাক করে নেয়। তারপর একে অপরকে দেখে মুচকি হাসি দিল। এরপর দুজনে 2 পাশ থেকে 2 গ্লাস দুধ বের করে আমাকে খেতে বলল। আমি দুটো গ্লাসের অর্ধেক করে খেয়ে বাকিটা ওদেরকে খেতে বললাম। ওরাও খেয়ে নিল কিছু না বলে। তারপর আবার শুরু হলো আমার উপর ওদের অত্যাচার। একজন গলায় কিস করলে আরেকজন করে বুকে, একজন পেটে কিস করলে তো আরেকজন করে নাভিতে, একজন ঠোঁট জোড়া দখল করলে তো আরেকজন আমার পুরো শরীর ঘায়েল করে দেয় কিস করতে করতে। কেমন দম বন্ধ করা এক অনুভূতি। ইস, আমার সহ্য হচ্ছে না একদম। কেমন যেন সারা শরীরে কারেন্টের মতো একটু পরপর ঝাটকা খাচ্ছি। আমি আর সইতে না পেরে আপুদের বললাম, আপু, ও আপু, আমি না হিসু করতে যাব। আমার কথা শুনে ওরা দুজনে কাঁদো কাঁদো হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমার তা দেখে অনেক খারাপ লাগে। ওরা কিছু না বলে উঠে সরে যায়। আমিও ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণ পর এসে দেখি আপুরা শুয়ে পড়েছে। এক সাইডে মাঝে একটা কোলবালিশ রেখে অপর পাশে জায়গা রাখা হয়েছে। বুঝলাম ওরা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমিও তো ওদের ভালোবাসি। প্রথমবার ওরা যখন বাসায় আসে সেই তখন থেকেই
কি আর করার, বউদের রাগালে রাগ ভাঙাতে হবে। আমি ওদের কাছে গিয়ে দুজনের কোমরে হাত দিয়ে স্লাইড করতে থাকি। আমার হাত সরাতে চাইলে উপরে উঠে নাভির কাছে স্লাইড করতে থাকি। ওরা আর বাধা দিতে পারল না। আমি আমি একজনের গলায় মুখ ডুবিয়ে কিস করতে থাকি, আর আরেকজন আমার সারা শরীরে কিস করতে থাকলো। একজনকে কিস করে ভরিয়ে দিতে থাকলাম, আর আরেকজনকে স্লাইড করে পাগল করে দিলাম। তারপর চলে যাই এক অজানা সুখের ভেলায়, যাকে বলা হয় জান্নাতি সুখ, প্রেমময় সুখ। সকালবেলা উঠে দেখি আমার বউগুলো আমার আগে উঠে গিয়েছে। একজন আয়নার সামনে সাজুগুজু করছে আর অন্যজন শাওয়ার নিচ্ছে। আমি সেটা দেখে আয়নার সামনে গিয়ে ওর পিছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিলাম। ভয়েস শুনে বুঝতে পারলাম এটা সাদিয়া, তাই আরো গভীরভাবে জড়িয়ে ছোট্ট একটা বাইট দিলাম। এরপর তা দেখে সাদিয়া বলল, এই দুষ্টু কি করছো? সাদিয়া চুপ থাকো, আমার বউকে আমি আদর করছি, তুমি এর ভিতরে কথা বলছো কেন? কথাটা শুনে সাদিয়া তো পুরাই অবাক, কারণ ওদেরকে পিছন থেকে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি তাদের ভয়েস শুনে, কারণ ওদের দুজনের ভয়েসটা কিছুটা ডিফারেন্স। কিন্তু আমি কিভাবে সেটা বলে দিলাম তা দেখেই সাদিয়া অবাক হয়ে গিয়েছে। সাদিয়াকে এমন ভাবান্তর দেখে আমি তাকে আরো গভীরে গিয়ে কিস করতে লাগলাম। সাদিয়া একটু পরপর কেঁপে কেঁপে ওঠে। আমি বুঝলাম বেশি সময় ধরে দুষ্টুমি করা যাবে না, তাই একটা জোরে বাইট দিয়ে বেলকনিতে চলে আসলাম। এদিকে সাদিয়া আমাকে বকছে, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না, কারণ সে বিড়বিড় করে বকছে আমায়। কামড়টা একটু জোরেই দিয়েছিলাম তো তাই। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, মাথার চুলগুলো টাওয়েলটা দিয়ে নাড়াতে নাড়াতে। এরপর সে বেলকনিতে আসতে থাকে, তা দেখে সাদিয়া বলে, যা যা বুঝবি ঠালা, আর ভাগ্য ভালো হলে বেঁচে যাবি। মানে? সাদিয়ার কিছু বলছে না, শুধু মিটমিট করে হেসে যাচ্ছে। এরপর নাদিয়া কিছু না বুঝে বেলকনিতে চলে আসে। আমাকে দেখে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু বলছে না। নাদিয়া তার মতো নিজের কাজ করতে থাকে। আমি নাদিয়ার দিকে তাকিয়ে দেখি নাদিয়াকে অনেক গর্জিয়াস লাগছে। আমি এক পা করে ওর দিকে এগিয়ে এসে পিছন দিক থেকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে কিস করতে থাকলাম, আর পেটে স্লাইড করতে থাকি। নাদিয়া জমে ঠান্ডা হয়ে গিয়েছে, কেমন অদ্ভুতভাবে কাঁপছে, তা দেখে মৃদু হাসলাম আমি। নাদিয়া এখন বুঝতে পেরেছে সাদিয়া তখন ওকে কেন ও কথা বলেছিল, আর কেনই বা হেসেছিল। আমি আরো গভীরভাবে জড়িয়ে নাদিয়াকে কিস করতে থাকলাম। এরপর নাদিয়া বলে উঠল, প্লিজ মেহেদি ছাড়ো। ছাড়বো বলে তো ধরিনি নাদিয়া। নাদিয়াও বেশ অবাক হয়ে গিয়েছে। আমি এই সুযোগে ওকে আরো গভীরে কিস করতে লাগলাম। ও একটু পর পর কেঁপে কেঁপে উঠল, তাই নাদিয়াকেও সেম জায়গায় সেম ভাবে বাইট দিয়ে ছেড়ে দিলাম। এরপর চলে আসলাম ওয়াশরুমে। নাদিয়া বিড়বিড় করে বকছে আর কামড়ের জায়গায় হাত রেখে ভিতরে চলে আসলো। এরপর সাদিয়ার কাছে এসে বসে পড়ল। এরপর দুইজন দুজনের দিকে তাকিয়ে দুজনেই হা হা করে হেসে দেয়। সবাই রেডি হয়ে সকালের নাস্তা খেয়ে যে যার বউ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে এসে আমি তো অবাক। আমার রুমে তো কিছুই নেই, শুধু একটা খাট, পড়ার টেবিল আর আলমারি ছাড়া। বাইরে এসে আম্মুকে জিজ্ঞেস করতেই আম্মু বলে, তোর রুম এখন থেকে মাঝখানেরটা, ওখানে গিয়ে দেখ। কারণ কি আম্মু? কারণ হলো তোর রুমটা অনেক ছোট, তাই। ও আচ্ছা, বলেই আমি নতুন রুমে চলে আসলাম। রুমে এসেই তো আমি পুরাই অবাক। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিশাল একটা খাট আর 3টা আলমারি, যার গায়ে নাম লেখা আছে কোনটা কে ব্যবহার করবে। একটা বিশাল বড় ড্রেসিং টেবিল, আরও নানান কিছু রাখা আছে রুমের মধ্যে। রুমটা ভালো করে দেখলাম, এটা সাউন্ড প্রুফ রুম। এই বাসায় সকল রুম সাউন্ড প্রুফ রুম, শুধু আমার আর নাদিয়ার রুম ছাড়া। ওই রুমগুলো ছোট আর বাচ্চাদের রুম বলে এই সিস্টেম করা ছিল না। আমি ফ্রেশ হয়ে এসে দেখি দুজনের জামা কাপড় আলমারিতে গুছিয়ে রাখছে। আমাকে দেখে দুজনে আমার দিকে তাকিয়ে দেখলো আমি টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে আছি। তা দেখে একজন টি শার্ট আর আরেকজন ট্রাউজার এনে আমাকে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে এগুলো নিয়ে আবার ওয়াশরুমে চলে গেলাম। একটু পর বেরিয়ে এসে দেখি দুজনেই বসে আছে। আমি বের হতেই বলল, খেতে চলো। চলো। দুপুর হয়ে গিয়েছে, কারণ আসতে আসতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল সেখান থেকে, তাই খেতে চলে গেলাম। খাবার টেবিলে এসে দেখি সবাই আছে এখানে। আমিও একটা চেয়ারে বসে পড়লাম। আমার দুই পাশে আমার দুই বউ বসে পড়ল। ওরা দুজনে দুজনের প্লেটে খাবার তুলে নিল, কিন্তু আমাকে দিল না। এটা দেখে আমি মনে অনেক কষ্ট পেলাম। ভাবলাম ওদের হয়তো অনেক ক্ষুধা পেয়েছে, তাই হয়তো আমাকে খাবার তুলে দেওয়ার কথা ওদের মনে ছিল না। কথাটা ভেবেই যেই খাবার নিতে যাব, তখনই সাদিয়া বলে উঠল, হা করো। আমি বুঝতে পারলাম এই জন্যই হয়তো আমার প্লেটে খাবার দেয়নি।
আমি আর কোনো কথা না বলে খেয়ে নিলাম। দুপাশ থেকে দুই বউ খাইয়ে দিচ্ছে। আহ, বেশ মজাই লাগছে। এমন ভাগ্য কয়জনের কপালেই বা আছে। আমি তৃপ্তি সহকারে খাচ্ছি, তখনই তো কপাল দেখে আমার নিজেই খুব হিংসা হচ্ছে। কেন কেন? এই যে তোর দুই পাশে দুইটা সুন্দরী বউ তোকে খাবার খাইয়ে দিচ্ছে, আর আমাকে দেখ কি ফাটা কপাল। আরে বুড়ো, কি যে বলো! আমার 3টা বউ। একজন হয়তো অভিমান করে আছে তাই খাইয়ে দিচ্ছে না, না হলে সামনে থেকে আরেকটা সুন্দরী বউ খাইয়ে দিত। কথাটা শুনে দাদুভাই রাগী হওয়ার ভাব করে বলে, তোর দুইটা সুন্দরী বউ থাকতে আমার একটা সুন্দরী বউয়ের দিকে নজর দিস কেন রে? বারে, এটা তো আমার বড় বউ। বিয়ে করেছি সে অনেক বছর আগে, কিন্তু আফসোস এখনো পর্যন্ত বাসরটাই করতে পারলাম না। অনুমতি দাও না বুড়ো, শুভ কাজটা শেষ করে ফেলি। তবে রে দাঁড়া তুই। আমাকে আর পায় কে? খাওয়া তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এক দৌড়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম, উদ্দেশ্য ভান করে ঘুমিয়ে পড়ব। কিছুক্ষণ পর আমার 2টা বউ রুমে চলে এলো। দরজাটা লক করে আমার দুই পাশে দুইজন শুয়ে আমার বুকে মাথা রাখলো। এই শোনো না, হুম, বলো, শুনছি। তুমি কি আমাকে ভালোবাসো? তোমাদের কি মনে হয় ভালোবাসি নাকি বাসি না? মনে তো হচ্ছে ভালোই বাসো। আমি সাদিয়া আর নাদিয়ার ঠোঁটে ছোট্ট করে একটা কিস করে বললাম, হ্যাঁ গো পাখিরা, আমিও তোমাদের অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ বউ, সত্যি। ওরা খুশিতে গদগদ হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার বুকে দুজনে ছোট্ট একটা কিস করে আবার চুপটি করে শুয়ে পড়ল। এইভাবে আনন্দ, দুষ্টুমি, হাসি, কান্নায় চলতে থাকলো আমাদের জীবন। সাদিয়া আর নাদিয়া কখনোই ঝগড়া করে না, আর যদিও তেমন কিছু হয় তাহলে তারা নিজেরাই তার সমাধান করে ফেলে, না হলে মানিয়ে নিয়ে চলে। আপনারা সবাই দোয়া করবেন এভাবে মিলে মিশে যেন সারাটি জীবন কাটাতে পারি আমরা। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।